হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। গাইজ, কোনোদিন চিন্তা করতে পেরেছো যে তুমি কয়েকশো টাকা থেকে শুরু করে যদি জমানো শুরু করো, একদিন তোমার এই ইনভেস্টমেন্টে তোমাকে লাখ অ্যান্ড লাখ রুপিস ফেরত দেবে বা ক্রোড়ে গিয়ে সেই ইনভেস্টমেন্টটা ঠেকবে? হয়তো তোমরা কোনোদিন চিন্তা করেনি। আর কীভাবে হয় হয়তো সেটা নিয়ে ক্যালকুলেশনও করেনি। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দেবো যেটার ওপর পুরো গোটা ইনভেস্টমেন্ট সিস্টেমটা দাঁড়িয়ে আছে। ওই বেসিক জিনিসটা যদি তোমরা শিখে যাও, আমার মনে হয় তোমরা এর পরবর্তীকালে ইনভেস্টমেন্টের প্রতি তোমাদের একটা অন্য নজরে তোমরা দেখবে। সো দেখতে থাকো আমার ভিডিওটি। নমস্কার, আমি অনুভব মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, কারণ আমি বিভিন্ন রকম ডিফারেন্ট আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া, টেকনোলজি অ্যান্ড আউটসাইড অফ টেকনোলজি নিয়েও এই চ্যানেলটার মধ্যে আসতে থাকি। তো গাইজ, ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলার আগে তোমাদের একটা কথা বলি যে আমি আগের ভিডিওটা কিন্তু ইনভেস্টমেন্ট কী হয়, ইনভেস্টমেন্ট কী কী ফ্যাক্টরে কাজ করে সেটা নিয়ে পুরো ডিটেল আমি ডিসকাস করেছি। কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত সেটা নিয়ে ডিসকাস করেছি। সেটা যদি না দেখো, আগে সেই ভিডিওটা দেখে নাও। আমি আই বাটনে বা ডিসক্রিপশনে কোথাও লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওটা দেখার পরেই ভিডিওটা দেখো, কারণ আমি কিছু কিছু টার্ম এখানে ইউজ করবো যেটা রেলেভেন্স কিন্তু তোমরা হয়তো খুঁজে নাও পেতে পারো যদি আগের ভিডিওটা না দেখো। তো চলো শুরু করি। ইনভেস্টমেন্ট আমি আগের ভিডিওতে বলেছি, আমি 2 বছর ধরে আমার নিজের ফিনান্স আমি ম্যানেজ করছি অ্যান্ড আমি কিন্তু ভালো একটা হেলদি রিটার্ন আমি আজকের দিনে পেয়েছি। তো আমি কীভাবে ফিনান্স ম্যানেজ করি সেটা তো আগের ভিডিওতে ডিসকাস করেছি। অ্যান্ড ফিনান্স ম্যানেজ করার পরে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে একটা জিনিসের ওপর কিন্তু ইনভেস্টমেন্ট দাঁড়িয়ে থাকে। তো সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমরা কিন্তু বরাবরই একটা নাম শুনে আসছো। কম্পাউন্ড ইন্টারেস্ট তো শুনেছি, ছোটো ক্লাসে পড়েও ছিলাম, কিন্তু অতটা কেয়ার করিনি। এই কম্পাউন্ড ইন্টারেস্টের ওপরে কিন্তু গোটা ইনভেস্টমেন্ট সিস্টেমটা দাঁড়িয়ে আছে। কীরকম করে তোমাকে বলি, দাঁড়িয়ে আছে মানে এই বেসিসটার ওপরেই কিন্তু তুমি টাকা দেবে, তুমি টাকা কামাবে, এই কম্পাউন্ড ইন্টারেস্টটা। প্লাস কম্পাউন্ড ইন্টারেস্টে আমি একটা কথা বলতে পারি যে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে একটা, তুমি কী বলবো, একটা খুব ন্যারো একটা হয় না, সে জেলি বলগুলো হতো, জেলি বল যেটা জলের মধ্যে ফেললে সেটা আস্তে আস্তে বাড়বে, এইটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে গাইস, কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি একটু শর্টে বলে দিই, যারা জানো তারাও দেখো, যারা না জানো তারাও বুঝে নাও জিনিসটা কি। প্রথমে কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝানোর জন্য আমাকে সিম্পল ইন্টারেস্টটা বুঝতে হবে আর কম্পাউন্ড ইন্টারেস্টটা বুঝতে হবে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টটা সত্যি খুব সিম্পল, নেম যেরকম সাজেস্ট করছে সিম্পল ইন্টারেস্ট খুব সিম্পল। কীরকম হয় সিম্পল ইন্টারেস্টটা? ধরো আমার কাছে 100 টাকা আছে, আমি এই 100 টাকাটা ব্যাংকে রাখলাম। ব্যাংক বললো আমি তোমাকে 10% পার অ্যানাম তোমাকে সিম্পল ইন্টারেস্টে তোমাকে টাকাটা গ্রোথ করা হবে। এবার পার অ্যানাম মানে প্রত্যেক বছর। ঠিক আছে, তার মানে কি প্রত্যেক বছর ব্যাংক আমি যে টাকা দেবো তার উপরে 10% সেটাকে ইনক্রিমেন্ট করবে, করে সেই টাকাটা আমাকে দিয়ে দেবে। তাহলে আমি 100 টাকা দিলে 100 টাকার উপর 10% ইনক্রিমেন্ট মানে 110 টাকা, মানে প্রত্যেক বছরে আমি 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা করে আমি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। বাট তুমি যদি একটুখানি ভালো করে চিন্তা করো, তুমি বলবে দাদা আমি যে 100 টাকা উপরে যে 10 টাকা পেলাম, পরের বছর তো আমার ক্যাপিটালটা 110 টাকা হয়ে গেল। তাহলে 110 টাকার উপর আমাকে পাওয়া উচিত 11 টাকা পাওয়া উচিত। তাহলে আবার ওটা যোগ করবো 121 টাকা হয়ে যাবে। তারপরের বছর সেটার উপরে পাওয়া উচিত 11 টাকা, 11.2 টাকা এরকম করে পাওয়া উচিত। তাহলে এটা কেন হচ্ছে না? এক্স্যাক্টলি এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়, যে তোমার টাকাটা প্লাস ইন্টারেস্টটা প্লাস করে যে ভ্যালুটা হলো সেইটাই প্রিন্সিপাল ভ্যালু ধরে নেওয়া হবে, সেটার উপরে আবার ইন্টারেস্ট চাপবে, তারপরে আবার যেটা হবে সেটাই প্রিন্সিপাল ধরে নেওয়া হবে। তাতে কি তুমি যখন আমি তোমাকে এক্সেল শিটে দেখাবো সবটা, বাট তাতে কিন্তু তুমি বেশি টাকা গেইন করতে পারছো। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যান্ড এই কম্পাউন্ড ইন্টারেস্টের ওপর কিন্তু ব্যাংক বলো, এসআইপি বলো, ইনভেস্টমেন্ট যত রকম হয় কম্পাউন্ড ইন্টারেস্টের ওপর কিন্তু বসে থাকে। এই কম্পাউন্ড ইন্টারেস্ট কতটা সাংঘাতিক এটা তোমাদের বুঝতে গেলে আমি কিন্তু কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো, এক্সেল শিটে তোমাদেরকে একদম A to Z বোঝাবো। তো চলো কম্পিউটার স্ক্রিনে যাই, এক্সেল শিটে বোঝানোর পর তোমাদের সাথে কিছু ছোট ইনভেস্টমেন্ট টিপ আমি শেয়ার করবো, যেটা আমার তরফ থেকে বোনাস টিপ হতে চলেছে। তো দেখো পুরো ভিডিওটা, লেটস গো। গাইস, তোমাদের সামনে কিন্তু এক্সেল শিট নিয়ে চলে এসেছি। আমি ফার্স্ট যে কনসেপশনটা তোমাদের ক্লিয়ার করবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি তোমরা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট জেনে যাও তো এই জায়গাটা এই পার্টটা স্কিপ করে তারপরে পার্টটা যেতে পারো। আগে সিম্পল ইন্টারেস্ট কি দেখি আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি দেখি। একটা ব্যাংক তোমাকে প্রমিস করলো যে সে 10% রিটার্ন দেবে প্রত্যেক বছর পার অ্যানাম। তুমি যা তোমার টাকা ব্যাংকে রাখবে তার 10% তোমাকে রিটার্ন করবে। তাহলে তোমার টাকা আজকে ধরে রাখো, এটা পার্সেন্ট ধরে চলি, এটা তুমি কত টাকা প্রিন্সিপাল ভ্যালু কত দিলে, প্রিন্সিপাল ভ্যালু মানে তুমি কত টাকা রাখলে ব্যাংকে। আমি ব্যাংকে রাখলাম আজকে 100 টাকা, তাহলে আমার কত টাকা আমার ফেরত পাওয়ার কথা 1 বছরের শেষে? এইটা ইন্টু এটা পার্সেন্ট, দ্যাট ইজ 10% আমার মানে 10টা টাকা ফেরত পাবো। তো অ্যাট দ্য এন্ড অফ ইয়ার আমি 110 টাকা ব্যাংকের তরফ থেকে ফেরত পাবো।
এবার যদি সিম্পল ইন্টারেস্ট ব্যাংক তোমাকে প্রমিস করলো যে আমি সিম্পল ইন্টারেস্টে 10 টাকা দেবো, তাহলে কি সিম্পল ইন্টারেস্টে 10 টাকা দেওয়া মানে এই 100 টাকা বেস ভ্যালুটা, যেটা প্রিন্সিপাল ভ্যালু তুমি দিয়েছো, এটার ওপরে কিন্তু প্রত্যেক মাসে 10 টাকা, প্রত্যেক বছরে 10 টাকা করে বাড়তে থাকবে। ঠিক আছে, তার মানে প্রিন্সিপাল ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, প্রিন্সিপাল ভ্যালুটা একই থাকছে। তোমার এই 100 টাকার উপরে 100 টাকাটাই বেস ভ্যালু থেকে যাচ্ছে, তার উপর 10% করে পাচ্ছ। এই 110 টাকা হলো, তারপরে 120 টাকা হবে, 130 টাকা হবে, এরকম করে বাড়ছে। এটা হচ্ছে যদি সিম্পল ইন্টারেস্টে ক্যালকুলেশন হয়। এবার যদি কম্পাউন্ড ইন্টারেস্টে ক্যালকুলেশন হয় তাহলে কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্টে 10%-এর হিসাব, সেম এই ফিগারটা আমি আগে করে নিই। হ্যাঁ, 110 টাকা হয়ে গেল। এইবার কি হবে? 110 টাকা হয়ে যাওয়ার পর এটাকে ডিলিট করে দিই। আমার পরের বছরে, এটা ইয়ার 1, এটা ইয়ার 2-তে কি হবে? আমার এই বেস ভ্যালুতে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কত হবে? 110 টাকা। আমার ব্যাংকে তখন 110 টাকা রয়েছে, ইন্টারেস্টটা তো যোগ হয়ে গেছে, রাইট? তো এই 110 টাকার ওপর আমার বাদবাকি পার্সেন্ট ক্যালকুলেশনটা হবে। তার মানে আমি 121 টাকা পাবো এই বছরের শেষে। ঠিক আছে, সিমিলারলি আমি যদি এরকম করে 5 বছরের ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো 161 টাকা 5 পয়সা। তাহলে দেখো এখানে যেরকম 5 বছরের শেষে আমি পাচ্ছিলাম, 5 বছরই তো এটা, হ্যাঁ, শেষে পাচ্ছিলাম আমি 150 টাকা, আজকের দিনে আমি কিন্তু পাচ্ছি 161 টাকা 5 পয়সা। তাহলে কিন্তু আমার কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু আমি বেশি টাকা পাচ্ছি। তো সবসময় ব্যাংক বলো বা এফডি বলো, আরডি বলো, সব কিছুতে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের উপর খেলাটা হয়। এইবার কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট তোমরা বুঝে গেলে। এইবার আমি বলবো, যদি ফিক্সড ডিপোজিট করো তুমি, তাহলে 10 বছরে কত টাকা রিটার্ন হতে পারে। যা টাকারই ফিক্সড ডিপোজিট করছো তার এগেনস্টে আমি একটা ক্যালকুলেশন ছোট করে তোমাদের দেখাই। কম্পাউন্ড ইন্টারেস্টে এফডি চলে। আমি আজকে 2021 সালে বসে আমি খুব বেসিক একদম 5,000 টাকার একটা এফডি করলাম। তাহলে ঠিক 10 বছর পরে গিয়ে তোমার দেখো অ্যামাউন্টটা যেখানে আন্ডারলাইন আছে সেটা দেখবে, এই জায়গাটা দেখবে। 10 বছর পরে গিয়ে তোমার 9,995 টাকা, ঠিক আছে, প্রায় 10,000 টাকার কাছাকাছি তুমি কিন্তু পেয়ে যাচ্ছ তোমার ব্যাক টাকা। অ্যান্ড 6.5% ইন্টারেস্ট ধরেছে, আমি কিন্তু 10% অ্যাবসার্ড ইন্টারেস্ট ধরে চলছি না। 6.5% ইন্টারেস্ট হচ্ছে সবচেয়ে সেফ সাইড। কেন সেফ সাইড? আমি এটা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করিনি, আমি কিন্তু এটা ইনভেস্ট করছি এফডিতে, ফিক্সড ডিপোজিট ব্যাংকে। তার মানে কি লিকুইডিটি একদম বলবো মিডিয়াম, হাই বলবো না, মিডিয়াম বলবো। যখন চাই আমি এটাকে এফডিটাকে ভাঙতে পারি। রিস্ক ফ্যাক্টর কত? 0, নো রিস্ক ফ্যাক্টর। ব্যাংকে এফডি করছি, কোনো রিস্কই নেই। আমি যা প্রিন্সিপাল ভ্যালু দিচ্ছি সেই ভ্যালুটার থেকে কমবে না আমার ভ্যালু। এই 5,000 টাকা তো থাকবেই, তার এগেনস্টে ইন্টারেস্ট চাপবে। আর রিটার্ন কত? মিডিয়াম, 6.5% মানে মিডিয়াম রিটার্ন বলতে পারি। একদম লো নয়, লো হলে 2-3% পেতে, 6.5% মানে মিডিয়াম রেট। তাহলে এই তো তুমি বুঝে গেলে যে 5,000 টাকার আজকে যদি এফডি করো 2021 সালে, 2031 সালে গিয়ে তুমি রিটার্ন পাচ্ছ ঠিক 9,995 টাকা। এবার আমি আরেকটু ফার্দার স্টেপ অ্যাহেড করি। এরকম তো অনেকে আছে যারা আজকে 30 বছরের ওপর হয়তো আমার ভিডিওটা দেখছে, ওনারা আজকে 5,000 টাকা ওনাদের কাছে খুব একটা ছোটো অ্যামাউন্ট থাকবে। ওনারা বলবে আমরা 50,000 টাকা করতে চাই, বা ধরে রাখো আমি 1 লাখ টাকা আজকে এফডি করতে চাই। তাহলে তুমি কিন্তু প্রায় 2 লাখ টাকা 10 বছরের মধ্যে তুমি এক্সট্রা টাকা, তোমার 1 লাখ টাকার এক্সট্রা টাকা যেটা ইনভেস্ট করে দেবে, তাহলে কিন্তু তোমার 10 বছরের পরে 2 লাখ টাকা ফেরত পাবে। এইবার আমি যে ক্যালকুলেশনটা তোমাদের দেখাবো, সেই ক্যালকুলেশনটা কিন্তু আমার 50 বছর অবধি আমি যদি একটা এফডি ফেলে রাখি কত টাকার মালিক আমি হতে পারবো। আজকে আমার 23 বছর বয়স, 23 বছরে আমার কত টাকা সামর্থ্য হতে পারে? আমার 23 বছরে ধরো সামর্থ্য আছে আমি 50,000 টাকার একটা এফডি করব। তাহলে আমি কিন্তু ঠিক আমার যখন 50 বছর বয়স হবে তখন গিয়ে আমি কিন্তু 2,91,000 টাকা পাবো। কি টাকা দিয়েছিলাম আর কত টাকা ফেরত পেলাম তুমি একটুখানি যদি হিসাব করো, আমি কিন্তু প্রায় 2,41,000 টাকা আমাকে ব্যাংক এক্সট্রা দিল আমাকে, ঠিক না? আমি 50,000 টাকা দিয়েছিলাম, এই 50,000 টাকা যদি বাড়িতে রাখতাম 50,000 টাকা কিন্তু ডিম পারতো না, 50,000 টাকা 50,000 টাকাই থাকতো। 50,000 রুপিসটাকে আমি 2,41,000 রুপিসে কিন্তু এক্সট্রা অ্যাড করলো ব্যাংক, করে আমাকে দিল। আমার বেস ভ্যালুটা তো পেলামই, আরও এক্সট্রা পেলাম। এইবার দেখো একটা জিনিস তোমাদের দেখাই। ধরে রাখো এটা তো ঠিক আছে, আমি আমার বয়সে হিসাবটা করলাম। আজকে ধরে রাখো তোমাদের কম বয়স, তোমরা আজকে হয়তো 10 বছর অবধি জমাতে পারবে, কিংবা তোমরা ধরে রাখো আজকে 15 বছর অবধি জমাতে পারবে। যদি 15 বছর অবধি জমাতে পারো তোমার টাকা, এখান থেকে 15 দেখো কতগুলো হয়, এখানে হচ্ছে 14, 15 মানে এই 36, এই ভ্যালুটা দেখবে, এই ভ্যালুটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? আর তোমার 15 বছর অবধি জমাতে পারবে, তুমি কত টাকা জমাবে? 2 লাখ টাকা জমাবে। দেখো তাহলে একটা জিনিস দেখো,
তুমি তাতেও কিন্তু আজকের দিনে যদি তুমি 2 লাখ টাকা জমাচ্ছ তাহলে 5,47,000 তুমি রিটার্ন পাচ্ছ। কত টাকা রিটার্ন পাচ্ছ? প্রায় 3,47,000 রুপিস তুমি রিটার্ন পাচ্ছ। ঠিক আছে, এরকম করে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এফডির হিসাবটা হয়। এইবার আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দাদা আমার কাছে প্রত্যেক মাসে মাসে 500 টাকা করে আসে, তো আমি একটা এফডি করলাম 500 টাকার, আমি ওটার এগেনস্টে 50 বছর অবধি জমালাম, জমিয়ে রিটার্ন পেলাম। বা আমি বেসিকে কথা বলি, 500 টাকা এফডি করলাম একটা, আমি এত টাকা পেলাম। আবার পরের মাসে এই মাসে গিয়ে আমি এটার সাথে আবার একটা এক্সট্রা এফডি করলাম, করতে করতে আমি 10 বছরে 10টা এফডি করলে আমার 10খানা তো সার্টিফিকেট জমাতে হচ্ছে। আমি এটা করতে চাই না। এরকম কি কিছু সিস্টেম আছে যে প্রত্যেক মাসে মাসে দেবো বা ইয়ারলি দেবো? হ্যাঁ, এরকম সিস্টেম আছে, সেটাকে বলে আরডি, রেকারিং ডিপোজিট। এবার রেকারিং ডিপোজিটের ব্যাপারটা কি হয়? রেকারিং ডিপোজিট হচ্ছে প্রত্যেক মাসে কিংবা প্রত্যেক ইয়ারে তুমি একটা সার্টেন অ্যামাউন্ট দেবে। আমি ধরে চললাম আজকে আমি এই মাসে কিংবা আমি প্রত্যেক মাসে আমার সামর্থ্য যে আমি প্রত্যেক মাসে 1,000 টাকা করে জমাতে পারবো, তাহলে মাসের শেষে আমি কত টাকা করে জমাতে পারছি? বছরের শেষে আমি 12,000 টাকা করে জমাতে পারছি। এবার এম মানে কি? এম মানে কত টাকা করে জমাচ্ছি, প্রিভিয়াস ইয়ার মানে গত বছরের কত টাকা আমি এখান থেকে পেলাম এই ভ্যালুটা থেকে। ভি মানে ভলিউম, মানে এই টাকাটা প্লাস এই টাকাটা, মানি প্লাস প্রিভিয়াস ইয়ারের মানি যোগ করলাম করে ভলিউম হলো, তারপর উপরে ইন্টারেস্ট চেপে ফাইনাল ভ্যালুটা। তো আমি যদি প্রত্যেক বছর 12,000 টাকা করে জমাতে পারি, তাহলে অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স আমি 1,96,000 রুপিস জমাতে পারবো। ঠিক আছে, জাস্ট 10 ইয়ার্স আমি 12,000 টাকা করে বছরে জমাচ্ছি। এবার আরডিতে একটা কি সুবিধা, আমি প্রত্যেক বছর বছর আরডি তো আমার চলছেই। আমি ধরে রাখো আমি 2023 সালে আমি ফিল করলাম যে আমি 5,000 টাকা করে প্রত্যেক মাসে জমাতে পারবো, তো আমি কিন্তু আরেকটা মাত্র আরডি যদি করি আমার 2টো সার্টিফিকেট রাখতে হচ্ছে। আমি আবার 10 বছরের জন্য আরেকটা আরডি করলাম, আরও টাকা জমছে আমার, এটা তো চলছেই, প্লাস সাইমালটেনিয়াসলি কিন্তু আরেকটাও চলছে। ঠিক আছে, এইবার দেখো হিসাবটা কীরকম হলো। 12,000 টাকা করে প্রত্যেক মাসে জমা দিচ্ছি আমি। ফার্স্ট বছরে কিন্তু আমার প্রিভিয়াস ইয়ারের কোনো মানি নেই, প্রথম বছর জমা দিয়েছি, তো ভলিউম কি আমার 12,000 টাকাই মাত্র ভলিউম, তার উপরেই আমি ইন্টারেস্টটা পাবো। এত টাকা ইন্টারেস্ট হলো, এটার টোটাল ভলিউমটা আমার ফাইনাল একটা অ্যামাউন্ট তৈরি হলো। পরের বছরে আমি কিন্তু 12,000 টাকা আমি দিলাম। এবার প্রিভিয়াস ইয়ারে আমার কত ছিল? 12,780 টাকা এটা যোগ হলো। তারপরে কিন্তু আমার ভলিউম কত তৈরি হলো এই বছর ভলিউম হলো 24,780, তাহলে কিন্তু আমি তার উপরে এত টাকা ইন্টারেস্ট পেয়ে ফাইনাল ভলিউম। এবার বুঝে গেলে ব্যাপারটা কি হিসাবটা, আমি কিন্তু ফাইনালি তাহলে 1,96,000 রুপিস আমি জমাতে পারলাম। ডিপেন্ড করছে, এবার তুমি যদি 24,000 টাকা করে জমাও, তাহলে প্রত্যেক মাসে 2,000 টাকা করে, তাহলে 3,92,000, তুমি 36,000 করে জমাচ্ছ, তাহলে সে বুঝে 5,89,000। মাত্র 10 বছরের মধ্যে তুমি 5 লাখ টাকার মালিক। যত বেশি তুমি জমাতে পারবে তত বেশি কিন্তু তুমি এই আরডি থেকে কামাতে পারবে। তাহলে কত টাকা আমি কামালাম, এটা যদি বেসিক হিসাব করি, আমি মাত্র 36, আমি কত টাকা দিলাম আগে দেখি, আমি 36,000 করে আমি প্রত্যেক এতে দিলাম, তাহলে আমি 3,96,000 দিলাম। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমি 1,93,000 রুপিস এক্সট্রা পেলাম আমি আরডি থেকে মাত্র 10 বছরে। বোঝা গেল? তো যত তুমি টাকা ঢালতে পারবে তত তোমার কিন্তু বেশি হবে। তবে আরডির একটা ড্রব্যাক কি, আমি যদি 36,000 টাকা করে আমাকে ঢালতে হয়, তাহলে প্রত্যেক বছর 36,000 করেই ঢালতে হবে, মাথায় রাখতে হবে। অ্যান্ড প্রত্যেক বছর কিন্তু 36,000-এর নিচে হলে পেনাল্টি, উপরে হলে তোমাকে আরেকটা আরডি করতে হবে। ওরা কিন্তু 36,000-ই তোমার কাছ থেকে নেবে। এইবার আমার আজকের দিনে আমি দেখছি যে প্রত্যেক মাসে 3,000 টাকা করে জমাতে পারছি। যখন আমার 50 বছর বয়স হবে তখন কত হতে পারে একটা এস্টিমেশন। আমার যখন 50 বছর বয়স হবে তখন আমি 28,49,910 রুপিসের মালিক। এবার দেখি তো আমি এটা ভালো করে একটু হিসাব করে দেখি যে আমি যদি তখন এইটা এফডি করে দিই টাকাটা, আমি আর আরডি করবো না, তখন এফডি করে দেবো এই টাকাটা, এটার উপর আমি 5% ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে প্রত্যেক বছর আমি কিন্তু 1,42,000 রুপিসের আমি ইন্টারেস্ট পাচ্ছি, এটা বাই 12, মানে প্রত্যেক মাসে আমি 11,000 টাকা করে, মানে আমার কিন্তু মিনিমাম একদম বেসিক টাকাটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। প্রত্যেক মাসে মাসে 11,000 টাকা করে আমি পাচ্ছি। আমার এর চেয়ে আর কী চাই? আমি 50 বছর অবধি জমিয়েছি, এরকম না যে আমি 60 বছর অবধি জমিয়েছি। তুমি আরও বেশি জমালে আরও বেশি এটা রিটার্ন পাবে। আমার মনে হয় আমি তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ার করতে পারলাম। এবার দেখো এসআইপি জিনিসটা অন্যরকম। এসআইপিটা কী করে ক্যালকুলেট করবে? এসআইপি তুমি একটা ওয়েবসাইট খুলবে, খুলে লিখবে এসআইপি ক্যালকুলেটর। এসআইপি ক্যালকুলেটর যখন খুলবে, খোলার পর দেবে গ্রো অ্যাপের একটা ক্যালকুলেটর আছে, এটা দেবে, দিয়ে তুমি এখানে ইনভেস্ট করবে কত প্রত্যেক মাসে আমি ইনভেস্ট করবো 1,000 টাকা করে। 1,000 টাকা করে কত পার্সেন্টে? আমি ধরে চলছি 10%।
ক বছরের জন্য করবো? আমি করবো 30 বছরের জন্য। তাহলে কিন্তু তুমি টোটাল ইনভেস্ট করবে 3,60,000, তুমি রিটার্ন করবে 22 লাখ। তুমি এসআইপি এভাবে ক্যালকুলেট করতে পারবে। এরকমভাবে কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারবে না, কারণ এসআইপির মধ্যে অনেক রকম জিনিস আছে। এসআইপি জিনিসটা কি হয়, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট তো এসআইপি। তো এসআইপিতে কি হয়, একটা প্রোডাক্টের ওপর তোমার কিন্তু এসআইপি ডিপেন্ড করে। একটু শর্টে এক্সপ্লেন করি জিনিসটা। ধরে রাখো, এই জায়গাটা ক্লিয়ার করে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। ধরে রাখো আজকে আমি প্রত্যেক মাসে 500 টাকা করে আমি জমা করছি একটা লোককে। সে লোকটা কি করছে, সে লোকটা ওই 500 টাকা দিয়ে প্রত্যেক মাসে আলু কিনছে। এবার আলু ধরে রাখো 10 টাকা করে পার কেজি, তাহলে 500 টাকায় কত কিনতে পারে? 50 কেজি কিনতে পারছে ও। তো প্রত্যেক আমি ওকে বললাম যে আমি এই 500 টাকাটা আমি তোমার কাছে 1 বছরের জন্য জমা করবো, প্রত্যেক মাসে মাসে 500 টাকা করে জমা করছি। তাহলে 500 টাকা কতগুলো হলো এখানে? এখানে হলো হচ্ছে 8, এরা মনে হয় 12 হয়ে গেল। তো এই 500 টাকা করে আমি প্রত্যেক মাসে মাসে ওই লোকটার কাছে জমা দিচ্ছি। তো লোকটার কাছে আমি কত টাকা টোটাল জমা দিলাম? এইটা জমা দিলাম আমি 6,000 টাকা বছরে, ঠিক আছে। লোকটা আমাকে বললো যে আমি যদি সব ঠিকঠাক যায় আমি তোমাকে 10% ইন্টারেস্ট দেবো। কত ইন্টারেস্ট দেবে? 10%। তো আমি কি করলাম, 6,000 টাকার উপর 10% ইন্টারেস্ট মানে কত টাকা আমি এখান থেকে পাবো? 600 টাকা এক্সট্রা। 6,600 টাকা কিন্তু আমি প্রত্যেক মাসে দিলাম। আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি কিন্তু 6,600 টাকা পাবো। কিন্তু লোকটা কি করছে, লোকটা 500 টাকা দিয়ে প্রত্যেকবার 10 কেজি করে আলু কিনছে। 10 কেজি করে আলু না, প্রত্যেকবার আলু কিনছে 10 টাকা করে কেজি, ও 50 কিলো আলু কিনলো। কোনোবার যদি যখন 20 টাকা করে কেজি হবে তখন ও 25 কিলো আলু কিনলো। তারপরে আবার ধরে রাখো কোনো সময় 30 টাকা করে হলো, কিংবা 10 টাকা করে আবার নেমে গেল, তাহলে ও 50 কিলো আলু কিনলো। এরকম করে যে আলু কিনছে ও প্রত্যেকবার, এটাকেও বেচবে মার্কেটে। যেই সময় 20 টাকা আলু হলো কিলো, এই 50 টাকার আলুটা 10 টাকা কিনেছিল 20 টাকায় বেচে দেবে। তার মানে ও কিন্তু 50% লাভ করলো। 500 টাকার আলু কিনলো, কিনা 1000 টাকা কামালো, 500 টাকাও নিজের কাছে রেখে দিল। আবার এই পরের মাসে হয়তো লস করলো, কিছু টাকা দিয়ে দিল। এরকম করে লাভ লস করতে করতে নেট ও দেখবে যে কত টাকা লাভ হলো কিংবা কত টাকা লস হলো। সেই লাভ হলো না লস হলো, তার উপর কিন্তু তোমার এই 10%টা ডিপেন্ড করবে। এবার এই 10%টা হয়ে যেতে পারে হয়তো 9%, আবার হয়ে যেতে পারে তোমার হয়তো 11%, এটাও হয়ে যেতে পারে। ডিপেন্ড করছে কত পার্সেন্ট ও লাভ করতে পারছে, তার উপর ও ব্রোকারেজ ফিটা কাটবে। কাটার পর তোমাকে তোমার পার্সেন্টটা দেবে। এবার ও প্রমিস করলো যে আমি 10%ই দেবো। ওর হয়তো 100% ওর লাভ হয়েছে, ডবল হয়ে গেছে মানে এটা, তবুও তোমাকে কিন্তু 10%ই দিচ্ছে। এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, এটা হচ্ছে এসআইপি। এবার এসআইপিতে রিস্ক কিন্তু লো, মিডিয়াম, হাই ডিপেন্ড করছে কি এসআইপিতে তুমি ইনভেস্ট করছো। কিন্তু তো মাথায় রাখতে হবে রিস্ক লো মানে নো রিস্ক কিন্তু নয়। এটা এফডি আরডির মতো কিন্তু নো রিস্ক নয়। তো আমি একটা জিনিসই তোমাদেরকে বলবো, ভিডিওতে যাবো, ভিডিওটা এন্ড করবো, তার আগে একটা জিনিসই বলবো, যদি পারো এফডি কিংবা আরডিতে ইনভেস্ট করো, সেফ সাইড খেলো। তোমার টাকা যদি অঢেল থাকে, এত টাকা যে তুমি তোমার হাত থেকে পড়ে যাচ্ছে বা তোমার পকেট থেকে পড়ে যাচ্ছে, তাহলে তুমি এসআইপি করো, সেটা আলাদা। তোমার যদি ওরকম না থাকে, তোমার যদি লিমিটেড টাকা থাকে, তোমার যদি একটা কোনো রকম চাকরি করছো, ভালো চাকরি করছো, বাট কোনো রকমে তোমার সংসারটা টানছো বা মোটামুটি লেভিসলি টানছো, তো এফডি আরডিতে ইনভেস্ট করো, হাই রিটার্ন পাবে। অতটা চিন্তা করার তোমার দরকার নেই লাইফ নিয়ে। তো চলো ভিডিওতে যাই, আমি ভিডিওটা এন্ড করে নিই। গাইস, তো চলে এসেছি আমার ভিডিওতে। আমার মনে হয় কম্পিউটার স্ক্রিনে তোমরা A to Z বুঝলে। আমি কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে শুরু করে সব বুঝিয়ে দিলাম তোমাদের কাছে। এইবার দেখো ইনভেস্টমেন্ট টিপ। তুমি যদি বলো যে দাদা তুমি কোথায় ইনভেস্ট করো, এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলিনি। আমি তোমাকে বলেছি কত পার্ট কোথায় করতে পারো। আমি কোথায় ইনভেস্ট করি, আমি বেসিক্যালি কিন্তু বরাবরই সেফ সাইড খেলি। কারণ আমার বয়সটা এমন এখন নয় যে আমি দুমুঠো করে পয়সা কামাচ্ছি, তা নয়। আমি যা টাকা কামাই এখন, তার মধ্যে থেকে কিন্তু আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট 40% টাকা যাতে আমি ইনভেস্টমেন্টে দিই। এবার 40% টাকা ইনভেস্টমেন্টে দেওয়ার সময় কী করে দিই আমি টাকাটা, সেটা আমি তোমাকে বলি। আমার ধরে চলো আমি বলছি না আমার ইনকাম কতক্ষণ রিভিল করছি না, বাট আমি 10,000 টাকা করে কামাচ্ছি। আমি যেটা করি, আমার প্রত্যেক মাসে তাহলে আমি কী করবো, আমি ধরে রাখো তুমি 2,000 টাকা করে আরডি করবো, রেকারিং ডিপোজিট করবো, থাকবে আমার কাছে আর 8,000 টাকা। এই 8,000 টাকার মধ্যে আমি বাদবাকি যে 8,000 টাকাটার মধ্যে আমি আমার পেটিএম ব্যাংকের এফডিতে আমি ধরে রাখো তোমার 3,000 টাকা ফেলে রাখবো। তাহলে আমার কাছে আর থাকবে 5,000 টাকা। এই 5,000 টাকাটা আমি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রাখবো। পরের মাস যখন হবে, পরের মাসে আমি যদি আবার 10,000 টাকা কামালাম,
তাহলে 10,000 টাকার মধ্যে থেকে আমি 2,000 টাকা তো আরডিতে চলেই গেলো, 8,000 টাকা থাকলো। 8,000 টাকাতে আমি 3,000 টাকাটা তো আমি পেটিএম ব্যাঙ্কে দেবোই। আগের মাসের যে 3,000 টাকাটা ছিল, 5,000 টাকাটা ছিল, সেই 5,000 টাকা থেকেও আমি আরও 3,000 টাকা অ্যাডিশনাল করে দিয়ে দেবো। তাহলে কি সেভিংসেও একটা টাকা ইনক্রিমেন্ট আমি দেখতে পাচ্ছি, এফডি তো টাকা ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছি, এদিকে আরডির মতো চলছে। আমার কিন্তু এইটা সবসময় এটা থট প্রসেস। এবার তোমরা যদি বলো যে দাদা শেয়ারে ইনভেস্ট করো বা বিটকয়েনে ইনভেস্ট করো না, তুমি তো নিজেই ভিডিও বানিয়েছো বিটকয়েন নিয়ে, যে ওয়াজিরেক্সে বিটকয়েন ইনভেস্টমেন্ট নিয়ে বানিয়েছো তুমি। হ্যাঁ আমি করি, বাট ওটা একটা সার্টেন অ্যামাউন্ট। আমি প্রত্যেক মাসে কিন্তু রোল অন করতে থাকি না, প্রত্যেক মাসে আমি খুব ছোট্ট একটা অ্যামাউন্ট দিই, তোকে 100 টাকা করে আমি ঢালছি। কিন্তু আমার ইনকাম কিন্তু 100 টাকা ঢালার মতো নয়। আমি চাইলে 5,000, 6,000, 10,000 টাকা অব্দি ঢালতে পারি, কিন্তু আমি ঢালি না, কারণ ওটা খুব রিস্কি জায়গা ওটা। হ্যাঁ ওটা টাকা তোমাকে দেবে, তোমাকে তো লং রানে টাকা দেবে, কিন্তু আমার যদি আজকেই টাকাটা দরকার, আমি কিন্তু আজকেই টাকাটা আমি নিয়ে নিতে পারবো না ওখান থেকে। লং রানে হয়তো আমি ওটা থেকে টাকাটা গেইন করতে পারবো। অ্যান্ড আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তোমাদের 3টে ফ্যাক্টর নিয়ে বলেছিলাম ইনভেস্টমেন্টে, লিকুইডিটি, রিস্ক আর রিটার্ন। তো ফার্স্ট আমার কাছে রিস্ক আসে, আমার কাছে কিন্তু ফার্স্ট লিকুইডিটি আসে না, রিস্ক আমার ফ্যাক্টরটা আমার কাছে খুব কাজ করেছে বরাবরই। আমার যে টাকা, আমি যদি সেই টাকাটা ফেরতই না পেলাম, তাহলে আমি লোককে কেন টাকা দিতে যাবো, রাইট? একটা কোড ছিল না যে আমাদের স্ক্যাম 1992-তে, भाई डायलॉग बाजी ठीक है लेकिन इसमें बहुत रिस्क है। रिस्क है तो इश्क है। তো ওই কোডটা কিন্তু আমার পক্ষে প্রযোজ্য নয়, কারণ আমি কিন্তু ওই মানে বড় ইনভেস্টমেন্ট মার্কেটে গিয়ে আমি কোনোদিনই ইনভেস্ট করিনি। হ্যাঁ আমি শেয়ারও কেনা আছে, আমার কিছু এরও কেনা আছে, বাট আমি লং রানে বরাবরই খেলার চেষ্টা করি। অ্যান্ড একটা সত্যি কথা, তুমি যদি আমার মতো 20s হও, তুমি সেফ সাইডটা খেলার চেষ্টা করো। তোমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি অনেক, বাট তোমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি অনেক হলেও তোমার কিন্তু টাকাটাও লিমিটেড। তুমি এখন আজকের দিনে তুমি যদি লাখ টাকা কামাচ্ছ, ল্যাক্সে চলে গেছে তোমার ইনকাম, তাহলে তুমি হয়তো একটা ভাবতে পারো যে 1,000, 2,000 টাকা তুমি এইসব শেয়ার ফেয়ারে দেবে। বাট আমার মনে হয় যে টাকাটা আছে, সেই টাকাটার উপর কম রিটার্ন পেলেও সেফ সাইড খেলাটা আমার পক্ষে ভালো। এবার তোমাদের ওপর আমি ছেড়ে দিলাম, তোমরা এসআইপিতে যেতে পারো, তোমরা মিউচুয়াল ফান্ডে যেতে পারো, তোমরা এফডিতেও যেতে পারো, আরডিতে যেতে পারো, এনিথিং শেয়ার কেনা বেচা করতে পারো, তোমাদের ওপর ছেড়ে দিলাম। আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি হলো অত টাকা ওখানে ঢালবো না, খুব সামান্য, মানে আমার ইনকামের 0.1% হয়তো টাকা আমি শেয়ারে দেবো, কিংবা 0.1% টাকা আমি ক্রিপ্টোতে দিই। এটি আমি প্রত্যেক মাসে করে এসেছি, ওটা শখ তাই করি। তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য, তোমাদেরকে অ্যাটলিস্ট এক্সপ্লেন করতে পারি, তাই জন্য নিজে আগে নলেজটা গেইন করি। সো দ্যাটস ইট। আমার মনে হয় এই ভিডিওটা তোমরা A to Z পুরো বুঝলে। আমি প্রথম থেকে শেষ অবধি কিন্তু তোমাকে ইনভেস্টমেন্টে গাইড করে দিলাম। এরপরে যে ভিডিওগুলো আগামী দিনে আসবে ইনভেস্টমেন্ট নিয়ে, সেটার মধ্যে পেটিএম ব্যাঙ্কে কী করে টাকা জমাবো, কী প্ল্যানিং আছে, কী প্লটিং আছে, সবটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে আগামী দিনে একটা করে ভিডিও আনতে থাকবো। তাই জন্য তোমার যেটা করা উচিত, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা উচিত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, ভিডিওটা কিন্তু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, কারণ অনেকেই আছে যারা এখন ইনভেস্টমেন্টের সম্বন্ধে অতটা ইনভেস্টমেন্ট করে নেবো না একদিন এরকম হয় থিঙ্কিং তাদের, সেটা যেন না হয়। চাই দেখা করবো সাথে অন্য একটি ভিডিওতে, অনেক নতুন ইন্টারেস্টিং ইনোভেটিভ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। টিল দেন